শ্রমিকদের প্রতি আহ্বান। এবং চলতি মাসে নিয়ন্ত্রণ করা না গেলে দেশে ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি। সম্মিলিতভাবে মশা নিধন কার্যক্রম শুরুর আহ্বান বিশেষজ্ঞ। স্বাগত এশিয়া নিউজের সাথে আছে মিশিকা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার আন্দোলন সাধারণ রাজনৈতিক আন্দোলন ছিল না, এটা ছিল লক্ষ্য পূরণে জীবনপণের আন্দোলন। গতকাল বিকেলে রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার আন্দোলন সাধারণ রাজনৈতিক আন্দোলন ছিল না, এটা ছিল লক্ষ্য পূরণে জীবনপণের আন্দোলন। গতকাল বিকেলে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের উদ্যোগে ন্যাশনাল বিজনেস ডায়ালগ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় ব্যবসায়ীদের কাছে দেশ গড়তে সহায়তা চান ডক্টর ইউনূস। তিনি বলেন, কলকারখানা সহ সব ক্ষেত্রে শ্রমিক মালিক সুন্দর সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্বারোপ করতে হবে। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তর্বর্তী সরকারের গত 1 মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। এছাড়া আগামীতে অগ্রাধিকার ভিত্তিতে করণীয় নিয়েও আলোচনা করেন উপদেষ্টারা। বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। দেশে সংস্কার করে দ্রুত অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করার পরিকল্পনায় শিল্প খাতে অস্থিরতা সৃষ্টি করেছে। বিস্তারিত মণ্ডলের নামে রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে 2 দিনের কর্মসূচির বিষয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যারা গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন অথবা পঙ্গু হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের আত্মীয় স্বজন বা তাদেরকে নিয়ে এসে আপনার একটা সমাবেশ করা হবে। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় ও সুযোগ দিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করব যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা সেটা উপলব্ধি করবেন, তাদেরকে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তারা তাদের দায়িত্ব অত্যন্ত সুচারুভাবে পালন করবার চেষ্টা করবেন এবং জনগণ যেন উপকৃত হয় সেই প্রত্যাশাই আমাদের থাকবে। মির্জা ফখরুল আরো বলেন, পরিকল্পিতভাবে ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করার চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিবাদীর দোসররা। অত্যন্ত পরিকল্পিতভাবে ছাত্র জনতার যে অভ্যুত্থান এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্যে আপনার একটা চক্র কাজ করছে এবং কারা কাজ করছে সেটা আপনারা জানেন। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এই সময় শিল্প খাতে অস্থিরতা প্রতিরোধে দেশবাসীকে আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেদেরকে ধৈর্যশীল হওয়া এবং একেবারেই এই ধরনের কর্মকাণ্ড যেন কেউ করতে না পারে তার জন্য প্রতিরোধ সৃষ্টি করা। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
চলতি মাসে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে না পারলে আবারও দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই এখন থেকেই সম্মিলিতভাবে মশা নিধনে কার্যকরী ভূমিকা পালন করার আহ্বান জানান তারা। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। এ মাসের শুরু থেকেই বৃষ্টিপাতের কারণে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। ঠিক এ সময়ে মশা নিধনে কর্তৃপক্ষকে খুব বেশি কার্যকরী ভূমিকা পালন করতে না দেখা যাওয়ায় প্রতিনিয়ত হাসপাতালে ভিড় করছে মশাবাহিত এই রোগে আক্রান্ত রোগীরা। বিশেষজ্ঞরা বলছেন সেপ্টেম্বর মাসের মধ্যেই এ রোগের আক্রান্তের সংখ্যা কমাতে না পারলে ভয়াবহ পরিণত হতে পারে সামনের মাসগুলোতে। গবেষণা থেকে প্রাপ্ত তথ্য এবং উপাত্ত এবং মাঠ পর্যায়ে এডিস মশার যে ঘনত্ব আমরা পাই সেটি বিশ্লেষণ করে আমরা যে ফরকাস্টিং মডেল তৈরি করি, সেই মডেল থেকে আমরা জুলাই মাসেই আমরা জানিয়েছিলাম যে সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হবে। শুধুমাত্র ঢাকায় নয়, ঢাকার বাইরেও ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে। 23 সালে কিন্তু সর্বকালের রেকর্ড ভেঙে একদম আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা অনেক বেশি ছিল। আমরা চাই যে এই রেকর্ডটা যাতে অবশ্যই যেন আমরা একদম কমিয়ে আনতে পারি, আর যেন রেকর্ড আমাদের না হয় আমরা সেই চেষ্টা করবো, কিন্তু সবাই মিলে কাজ করতে হবে। সে কারণেই ডেঙ্গুর হটস্পটগুলো চিহ্নিত করে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ তাদের। কেউ যদি আক্রান্ত হয়ে থাকে অবশ্যই তাকে খেয়াল রাখতে হবে, শুরুতে চিকিৎসকের পরামর্শ না। অনেক আছে যে প্যারাসিটামল ছাড়া অন্য ওষুধ খেয়ে ফেলে, তখন কিন্তু ঝুঁকিটা বেশি বেড়ে যায়। শুরুতে চিকিৎসকের পরামর্শ নিবে, টেস্টটা করবে এবং খেয়াল রাখতে হবে যেমন আক্রান্তের সংখ্যা না বাড়ে। সেই জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা সবার আগে দরকার। এই মুহূর্তে যেটি করণীয় সেটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট। যেই জায়গাগুলোতে, যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে 200 মিটারকে কেন্দ্র করে ফগিং করে উড়ন্ত মশা মেরে দিতে হবে। তবে সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা, কারণ ঘরে ঘরে সতর্কতা অবলম্বন না করতে পারলে প্রতিরোধ করা সম্ভব নয় বলে জানান বিশেষজ্ঞরা। দরকার হলে যে নিজে সচেতন হওয়া, নাগরিক দায়িত্ব যে বোধটা সেটাকে জাগ্রত করা, নিজের বাসা বাড়ি আশপাশটা নিজেরই ক্লিন রাখতে হবে। যদি আমরা জোরে সোরে সেপ্টেম্বর মাসে এই কাজগুলো করতে পারি তাহলে অক্টোবরে যে ভয়াবহতা হওয়ার একটি সম্ভাবনা আছে সেটিকে আমরা ঠেকাতে পারবো বলে আমি মনে করি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকারি নিষেধাজ্ঞা থাকার পরও খুলনা উপকূলীয় অঞ্চলের নদীগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী ব্যক্তিরা। এতে হুমকির মুখে পড়ছে ফসলি জমিসহ ঘরবাড়ি। পরিবেশবাদীরা বলছেন, অবৈধ বালু উত্তোলনের ফলে একদিকে যেমন নদী ভাঙনের মুখে পড়ছে, তেমনি ঝুঁকিতে পরিবেশ। এদিকে জেলা প্রশাসনের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। খুলনা থেকে শেখ রাসেলের তোলা ছবিতে বাবুল আক্তারের রিপোর্টে জানাচ্ছেন মাঝারুল আমিন শুভ। ঘূর্ণিঝড় আইলায় বিধ্বস্ত খুলনার দাকো, পাইকগাছা ও বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন নদীগুলো এখন প্রভাবশালী ব্যক্তিদের দখলে। এসব ব্যক্তিরা ভাঙন কবলিত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করছে কোটি কোটি টাকার বালু। ড্রেজারের মালিক জাহাঙ্গীর সাহেব, 2 নং কাস্টমার দাদাজি ডক্টর আর সালাই বাপ্পি মিয়া বৈঠকের। প্রতিনিয়ত দুর্যোগের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষগুলোর জন্য এ যেন মরার উপর খাড়ার ঘা। অবৈধ বালু উত্তোলন করায় নতুন করে নদী ভাঙনের আতঙ্কে দুর্গম এলাকার অর্ধলক্ষাধিক মানুষ। আমরা তো উপকূলীয় অঞ্চলে বসবাস করি, এখানে তো কৃষি নির্ভরশীল এলাকা। এখানে যে নদী ভাঙন, কৃষকরা প্রতিবারই হুমকির সম্মুখীন হচ্ছে, ফসলের ব্যাপক ক্ষতি হয়। এর বেড়ির ভাঙন বেশি বাড়তেছে, রাস্তাঘাট ভেঙে চলে যাচ্ছে, এগুলো এলাকার মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। শুধুমাত্র কারণ হলো এই আপনার বালু কাটার কারণে। এই যে ভাঙন এই পরিমাণ, আর সেই জায়গায় বেশি কাটতেছে, সেই জায়গায় বেশি কাটতেছে। তাই এখন আমরা কোনো কথা বলি কাজ আছে না, যে আমরা কই দিলি উপরের যারা আসে দলীয়ভাবে বা অন্যভাবে যারা নেতা কথা আসে তারা এসে পয়সা করে তাগিদ দিয়ে তারা আবার যাতায়াত। আমরা 2-1 দিন করলে একদিন বন্ধ হয়, পরের দিন আবার শুরু হয়ে যায়। নদী থেকে বালু উত্তোলনের ক্ষেত্রে যথাযথ আইন রয়েছে, সেই আইন না মেনে অসাধু ব্যক্তিরা নদ নদীগুলোকে হুমকির মুখে ফেলছে বলে মনে করেন এই পরিবেশবিদ। একদিকে যেমন নদ নদীগুলো হুমকির মুখে পড়ছে, ভাঙনের প্রবণতা বাড়ছে, ঝুঁকি বাড়ছে, অন্যদিকে মানুষের যে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, এবং শুধুমাত্র মানুষের স্বাস্থ্য ঝুঁকি না, এখানে যে উদ্ভিদ প্রাণী সামগ্রিক যে পরিবেশের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে। জেলা প্রশাসনের মাধ্যমে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান খুলনা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের সহায়তায় এইসব অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের গ্রহণ করার ব্যবস্থা করবে। এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর একটি প্রভাবশালী মহল নদীর বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন ও বালু মহলগুলো দখলের পায়তারা করছে। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।
তিনি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের থেকে ক্রয়কৃত দোকান রুম ফিরে পেতে সরকারের সহযোগিতা চান। তিনি অভিযোগ করেন, বলেন 2008 সালের ক্রয়কৃত রুমের মালিকানা 2012 সালের চুক্তিপত্রের মাধ্যমে বুঝিয়ে দিলেও 2022 সালে আওয়ামী লীগের লোকজন তা দখল করে নেয়। দীর্ঘদিন আদালতের বারান্দায় ঘুরেও হয়নি সমাধান। চুক্তিপত্র দেওয়ার পরে আমরা বুক দখল করে আসতেছি। 2022 সালে আমার জায়গা উচ্ছেদ করা বিনা নোটিশে আমি আদালতের বারিন্দায় ঘুরতেছি। আমি কোনো ন্যায় বিচার আজ পর্যন্ত পাই নাই অন্তর্ভুক্ত সরকারের কাছে। আগে তো বিচার পাই নাই, আমি ন্যায় বিচার পাওয়ার জন্য আবেদন করছি। এবার সারা বাংলা। বগুড়ার শেরপুর উপজেলায় মজুমদার প্রোডাক্ট লিমিটেডের মালিকানাধীন রাইস ব্রান অয়েল মিলের ট্রাঙ্ক বিস্ফোরণে 4 জনের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছুনকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বগুড়ার ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক লালন হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতরা হলেন মোহাম্মদ ইমরান, মোহাম্মদ সাইদ, মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ মনির। তারা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা। ভাঙচুরের 1 মাস পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি ঢাকার ধামরাইয়ের এক্সেল লোড কন্ট্রোল স্টেশন। এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। অন্যদিকে স্টেশনটি বন্ধ থাকায় মালবাহী যানবাহন অবাধে অতিরিক্ত মালামাল সরবরাহ করছে। এতে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে মহাসড়ক। মনোয়ার হোসেন রুবেলের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছে শেখ ফাহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সারা দেশে সংগঠিত সহিংসতার মধ্যে ঢাকার ধামরাইয়ের এক্সেল লোড কন্ট্রোল স্টেশনেও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে মহাসড়কে মালবাহী যানবাহনের ওজন পরিমাপ করার গুরুত্বপূর্ণ সরকারি এ প্রতিষ্ঠান। প্রয়োজনীয় সংস্কারের অভাবে এই স্টেশনটি চালু করা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ওভারলোড যে গাড়িগুলো ছিল এই গাড়িগুলোকে জরিমানা করানো হতো এবং এই টাকাগুলা সরকারি খাতায় জমা পড়তো এবং এখান থেকে সরকারি রাজস্ব আয় পাইতো। গাড়ি যাতায়াত করতেছে, কিন্তু বেশিরভাগ গাড়ি দেখা যায় যে রাতের বেলা ওভারলোড গাড়িগুলো চলে যাচ্ছে। এখন প্রশাসনের কাছে এটাই দাবি, স্কেলে যেন তাড়াতাড়ি ঠিকঠাক করে চালু করলে ওভারলোড নিয়ন্ত্রণে আসবে। নিয়ন্ত্রণে আসলে রাস্তার ক্ষতিও হবে না, সব দিক দিয়ে ভালো। যে পরিমাণ ভাঙ্গাভাঙ্গি হয়েছে সেই জন্য আমরা বলতে চাইতেছি সরকারের কাছে যে এই জিনিসগুলা খুব দ্রুত তাড়াতাড়ি জিনিসগুলা মেরামত করে প্রতিষ্ঠানটা চালু করার জন্য। ভাঙচুরের ঘটনায় এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটির ব্যাপক ক্ষতি হয়েছে। এটি দ্রুত সময়ের মধ্যে মেরামত করে চালু করা হবে বলে জানিয়েছেন মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। ক্ষয়ক্ষতি যেটা হয়েছে এটা আসলে আপনার প্রায় 50 লক্ষ টাকার মতো, কিন্তু আমরা এখনো অ্যাকচুয়ালি একটা হিসাব দিয়েছে আমাদের যারা ভেন্ডর আছে আর কি ওখানে আর কি। তো আমরা এটা ভেরিফাই করছি আর কি, এটার প্রাক্কলিত মূল্যটা বের করলে হয়তো বোঝা যাবে। আর কিছু যন্ত্রপাতি আছে এগুলো আসলে বাইরে থেকে আনতে হবে আর কি। হ্যাঁ, এটা আসলে এখানে পাওয়া যায় না আর কি আমাদের দেশে আর কি। তো সেক্ষেত্রে এই আমাদের প্রকিউরমেন্ট প্রসিডিউরটা শেষ হলে আমরা এটা চালু করার দিকে চলে যাব। মহাসড়ক রক্ষায় দ্রুত সময়ের মধ্যে এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটি চালু করার দাবি জানিয়েছেন সচেতন মহল। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। কুমিল্লা 14 গ্রামে দাফনের 7 দিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ তরুণী রোকসানা আক্তার। ঘটনাটি ঘটেছে উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লভপুর গ্রামে। এ নিয়ে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফিরে আসা রোকসানা আক্তার ওই গ্রামের মৃত তাজুল ইসলামের মেয়ে। ঘটনাটি জেলাতে আলোড়ন সৃষ্টি করে এবং দূর দূরান্ত থেকে মানুষ রোকসানা আক্তারকে দেখতে আসে। শাওয়াব বাংলাদেশের উদ্যোগে ও সুরক্ষা সিটের সহযোগিতায় কুমিল্লার লাকসাম মনোহরগঞ্জ উপজেলায় বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ ও আর্থিক সহায়তা দেয়া হয়েছে। লাকসাম পাইলট হাই স্কুল মাঠে বানভাসী 400 পরিবারের মাঝে ফুড প্যাক ও রান্না করা খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সের সভাপতি মাওলানা মোশতাক ফয়েজি। উপস্থিত ছিলেন লাকসাম উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী। শাওয়াবে বাংলাদেশের প্রজেক্ট ডাইরেক্টর লোকমান হোসেন ও সুরক্ষা সিটি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টো সহ অনেকে।
মানিকগঞ্জে দারুল আবরার ইসলামিয়া ও এতিমখানা মাদ্রাসা নামের প্রতিষ্ঠানের পরিচালক ইমাম আহসান হাবিবের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ নানা অভিযোগ উঠেছে। 2012 সালে মানিকগঞ্জের চর বেউথা এলাকায় দারুল আবরার ইসলামিয়া ও এতিমখানা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আব্দুল ওয়াদুদ খান, কিন্তু প্রতিষ্ঠানটি দখলে নিতে বের করে দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠাতাকেই। প্রকাশ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে প্রতিষ্ঠাতা ওয়াদুদুর রহমানের খানের সাথে। ঘটেছে হামলার ঘটনাও। এই ঘটনায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, দুদক ও শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রতিষ্ঠাতা। তবে এমন অভিযোগ অস্বীকার করে তার বিরুদ্ধে এটা ষড়যন্ত্র বলে দাবি করেছেন আহসান হাবিব। টাঙ্গাইলের মির্জাপুর নতুন কহেলা কলেজে অধ্যক্ষ থাকা অবস্থায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে কলেজের প্রতিষ্ঠাতা নাসির উদ্দিনের বিরুদ্ধে। বর্তমান অধ্যক্ষ ইমাম হোসেন মোহাম্মদ ফারুক অভিযোগ করে বলেন, সম্প্রতি কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নাসির উদ্দিন বাবলু সহ তার লোকজন কলেজ অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে ইংরেজি প্রভাষক মোহাম্মদ আলী আহসানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন। এছাড়াও সকল শিক্ষক কর্মচারীদের সহযোগিতা করতে বলেন। এই পরিস্থিতিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনায় কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের কাছে লিখিত অভিযোগ করেছে তিনি। যদিও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী আহসানের দাবি, অধ্যক্ষ কলেজে না আসায় তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে, তাই তিনি দায়িত্ব পালন করছেন। মানববন্ধনের মতো প্রক্রিয়া তৈরি করে এবং একটা বিশৃঙ্খলা তৈরি করে আমাকে আমার পরিবর্তে আমি দায়িত্বকালীন থাকা অবস্থায় জনাব মোহাম্মদ আলী আহসান ইংরেজি বিষয়ের প্রভাষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব আমার রুমে গিয়ে আমার অধ্যক্ষের চেয়ারে বসিয়ে তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে। অনিয়ম দুর্নীতি সেই বিষয়ে আমরা ইউনো স্যারের কাছে আবেদন দিয়েছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কার্যক্রম চলছে। রিপোর্ট পাওয়ার সাপেক্ষে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের 1200 গ্রাহকের 3 কোটি 80 লাখ টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রাহকরা। গোবিন্দগঞ্জ উপজেলা চত্বর সড়কে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন MBSS সমিতির ক্ষতিগ্রস্ত সদস্য জাহিদুল ইসলাম, মোফাজ্জল হোসেন, ইউসুফ আলী, আবু তাহের, দেলোয়ার বেগম সহ আরও অনেকে। বক্তারা অবিলম্বে টাকা ফেরাতে ব্যবস্থা নিতে আত্মসাৎকারী সভাপতি আমিনুল ও সাধারণ সম্পাদক আব্দুল মতিনের গ্রেফতারের দাবি জানান। সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবার্স সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। ঘুরকা সিডিপি কার্যালয়ের হলরুমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন গুড নেইবার্সের কান্ট্রি ডিরেক্টর এম মঈন উদ্দিন মইনুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিডিপি ম্যানেজার মোশাররফ হোসেন, রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাকির হোসেন, তারাস উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম সহ অনেকে। শেখ মুজিবুর রহমান সৌন্দর্য বর্ধনের নামে রমনা কালীবাড়ির গম্বুজ ধ্বংস করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। চট্টগ্রামে হাটজারির পুণ্ডরীকে ধামে রাধাষ্টমীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ হিন্দুদের নিয়ে সারা জীবন রাজনীতি করেছে, কিন্তু হিন্দুদের কোনো সমস্যার সমাধান করেনি। বিএনপি সংখ্যাগুরুর রাজনীতি করে না। বাংলাদেশের সকল মানুষের অধিকার সমুন্নত রাখতে বিএনপি কাজ করবে। পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ সহ অনেকে। চট্টগ্রামের পূর্ব বাকলিয়ার 18 নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকার মোহাম্মদ সাকিবকে কুপিয়ে জখম করার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। কয়েক বছর আগে হাটখোলা এলাকায় একটি জমি ক্রয় করেন সাকিবের বড় ভাই মোহাম্মদ নাসির। সেই জায়গা দখলের জন্য বারবার চেষ্টা চালায় একই এলাকার সন্ত্রাসী মোহাম্মদ করিম, তৈয়ব ও বাদশা সহ তাদের লোকজন। আর তাতে প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে নাসির ও তার পরিবারের উপর হামলা করে অভিযুক্তরা। এই ঘটনায় থানায় মামলা দায়ের করলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে ওই সন্ত্রাসী মহল।
চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট ও স্যাটেলাইট কেবল ব্যবসায়ের উপর সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি এবং ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। চেরাগী পাহাড় এলাকার চট্টগ্রাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মিজানুর রহমান। এ সময় তিনি বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী নাইম শাহ, মঈনুদ্দিন বারেক সহ তাদের সহযোগীরা তার ব্রডব্যান্ড ইন্টারনেট ও স্যাটেলাইট কেবলের প্রতিষ্ঠানের হামলা করে নগদ টাকা সহ ভেঙে দেওয়া হয়। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল সপ্তাহে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হয়ে এসেছেন ব্যাংকটির এক সময়কার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। পূর্ব অভিজ্ঞতা দিয়ে ব্যাংকটিকে ঢেলে সাজাতে চান তিনি। এশিয়ান টেলিভিশনকে তিনি জানিয়েছেন সেসব পরিকল্পনা। এইচএ মিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। একটা সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে ভালো অবস্থানে ছিল অগ্রণী ব্যাংক, কিন্তু খেলাপি ঋণ বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সুশাসনের ঘাটতি ছাড়াও নানা অনিয়মে জর্জরিত হয়ে পড়ে ব্যাংকটি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকটির চেয়ারম্যান হয়ে এসেছেন একসময়কার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। অগ্রণী ব্যাংকের নতুন এই চেয়ারম্যান বলছেন, ব্যাংকটিকে এগিয়ে নিতে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তবে চ্যালেঞ্জ যাই আসুক, ব্যাংকে এগিয়ে নিতে সবার প্রথমে ইচ্ছে থাকা জরুরি। সেই ইচ্ছে থাকলেই নির্ধারিত গন্তব্যে পৌঁছানো সম্ভব। সততা দরকার, অনেস্টি, স্বচ্ছতা দরকার, ট্রান্সপারেন্সি, আর একটা জিনিসের দরকার অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। এই তিনটা জিনিসের উপরে বেস করে প্রতিটা লেভেল, যেটা কর্পোরেট গভর্নেন্সের মেন বলবো পিরামিড, মেন কি বলে এটাকে, স্তম্ভ, সেগুলিকে যদি কাজ করা যায় তাহলে কিন্তু সম্ভব আমরা টপ ব্যাংক হতে পারি। তিনি বলেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকে বসতেন। এরা তাদের নিজস্ব ব্যক্তিদের মাধ্যমে নামে বেনামে ঋণ নিতেন। এসব ঋণ না দিতে চাইলে ম্যানেজমেন্টের ওপর বল প্রয়োগও করা হতো। পলিটিক্যাল সাপোর্ট নিয়ে অনেকে বোর্ডে এসে লেফট অ্যান্ড রাইট লোন দেওয়ার একটা চেষ্টা করত। ম্যানেজমেন্টকে জোর জবরদস্তি করতো, এটা দিচ্ছ টাকা, বকাঝকা করতো। আমার সময় এটা হয়েছিল, কিন্তু ফেস করতে হবে। যারা স্ট্রং ব্যাকবোন, দে উইল বি সাকসেসফুল, তাদের কোনো অসুবিধা হবে না। খেলাপি ঋণ আদায় প্রসঙ্গে আবু নাসের বললেন, খেলাপি ঋণ আদায়ের জন্য পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে। ঋণ আদায়ের প্রথম শর্ত, ব্যাংক ও খেলাপি ঋণকারীর মুখোমুখি বসতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। এটার জন্য প্রচেষ্টা ব্যাংক ম্যানেজমেন্টে যারা আছে তাদের 100% এফোর্টস দিতে হবে, নাহলে কিন্তু সাকসেসফুল হবে না। তারা যদি ওই সার্কুলার ইস্যু করে দিল, চিঠি ইস্যু করে দিল, বসে থাকলে হবে না। এটা তাদের সঙ্গে মিটিং করে বসে সেটেলমেন্টে যেতে হবে। বর্তমানে ব্যাংক ঋণ দেওয়ার প্রসঙ্গে তিনি জানালেন, চলমান সময়ে নতুন কোনো গ্রাহককে ব্যাংক লোন দেওয়া হবে না। তবে চলমান গ্রাহকদের তথ্য যাচাই বাছাই করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তাদের রিকোয়ারমেন্টস দেখে, তাদের অ্যাবিলিটি দেখে, তাদের ইনকাম জেনারেশন দেখে হয়তো কিছু সাপোর্ট আমরা দিতে পারবো। এইচএ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার খেলার খবর। পারে ভারত সফরের জন্য 16 সদস্যের জাতীয় ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিবি। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের দল থেকে কেবল শরীফুল ইসলামকে বিশ্রাম দিয়ে নেওয়া হয়েছে একজন অতিরিক্ত ব্যাটার। পেশার শরীফুলের বদলে উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনিক ডাক পেয়েছেন টেস্ট দলে। ভারতে 19 সেপ্টেম্বর থেকে 2 টেস্টের সিরিজ শুরু করবে বাংলাদেশ। 14 সেপ্টেম্বর ভারত সফরে যাওয়ার কথা টেস্ট দলের ক্রিকেটারদের। শেষ করব এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
ছাত্র জনতার আন্দোলন ছিল লক্ষ্য পূরণে জীবনপণের আন্দোলন বললেন প্রধান উপদেষ্টা। দেশ গড়তে সহায়তা চাইলেন ব্যবসায়ীদের। স্বল্প সময়ে নির্বাচনের দিকে যাবে অন্তর্বর্তী সরকার, আশা মির্জা ফখরুলের। শিল্পক্ষেত্রে অস্থিরতা প্রতিরোধে মালিক শ্রমিকদের প্রতি আহ্বান। এবং চলতি মাসে নিয়ন্ত্রণ করা না গেলে দেশে ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি। সম্মিলিতভাবে মশা নিধন কার্যক্রম শুরুর আহ্বান বিশেষজ্ঞদের। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ সবাইকে। ধন্যবাদ।